আমাদের সৌভাগ্য যে আমরা আজ তাদের কাছ থেকে ভক্তিমূলক আলোচনা শুনতে পাব। আজকের এই আলোচনা সভায় প্রথম বক্তব্য রাখবেন পূজনীয় স্বামী বোধসারানন্দজি মহারাজ, সহ সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মঞ্চে উপবিষ্ট पूज्यपाद स्वामी बलभद्रानंद जी, स्वामी सत्येशानंद जी, स्वामी आनंदमयानंद जी, हमारे साधु ब्रह्मचारी वृंद और सामने बोशे आचेन समेत श्री रामकृष्ण भक्त मंडली। आज के श्री श्री जगन्नाथ देवी रथ यात्रा, ये पुण्य अनुष्ठाने, ये पुण्य दिने আমরা যেখানে সমবেত হতে পেরেছি সেই জন্য সকলে আনন্দ ভোগ করছে। আর আপনারা যে আমাকে এখানে আসবার সুযোগ দিয়েছেন সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। कृष्णनगर रामकृष्ण आश्रम में इतिहास है, ये आज के एक बड़ो दिन, ए डे ऑफ डेज, बहुत दिन प्रार्थना करे आज के এটা পূর্ণ হয়েছে, আপনাদের প্রার্থনা পূর্ণ হয়েছে। একটা বিন্দু একটা সিন্ধু হয়ে গেছে। রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশন একটা মহাসমুদ্র, তার মধ্যে এই কৃষ্ণনগর রামকৃষ্ণ আশ্রম প্রবেশ করেছে, সেই জন্য এটা সিন্ধু হয়ে গেছে। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে যত সব সেন্টারে অধিগ্রহণ করা হয়েছে ওটা কৃষ্ণনগর আশ্রমের মতন ভক্তরা স্টার্ট করেছে, পাঠ পুজো করেছে, প্রার্থনা করেছে, তপস্যা করেছে, তারপরে অনেক দিন চালিয়ে গেছে। আর যখন তারা পারেনি তখন তারা বেলুর মঠের কাছে আবেদন করেছে, আপনারা এটা নিয়ে নিন, আমরা চালাতে পারিনি, তখন আমরা ওটা অধিগ্রহণ করেছি। আজকে দিনে আমাদের 260 সেন্টার, 260 সেন্টার্স 24টা দেশের মধ্যে। আমাদের নিজস্ব ইউনিভার্সিটি আছে, বিবেকানন্দ ইউনিভার্সিটি, এখন নাম দেওয়া হচ্ছে RKM ভেরি। সেরকম প্রায় 14টা হাসপাতাল আছে আমাদের ভারতবর্ষের নানা জায়গা। আমাদের 15টা কলেজ আছে, 150 ডিসপেন্সারি with mobile vans, সেরকম অনেকগুলি অনাথ আশ্রম আছে, প্রায় 1000 স্কুল অফ ডিফারেন্ট গ্রেডস, সেরকম অনেক রকমের কাজকর্ম চলছে। তার মধ্যে আমাদের রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন হচ্ছে, প্রচার কাজ চলছে, তারপরে ট্রাইবাল অ্যান্ড রুরাল অ্যাক্টিভিটিস চলছে। দুর্গম জায়গা যেখানে কেউ যেতে পারেনি, যেমন ছত্তিশগড়ে একটা জায়গার নাম হচ্ছে আবুজ মাঠ, 25,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া, যেখানে মাওবাদী থাকে, যেখানে কোনো গভর্নমেন্ট অফিসার, কোনো আর্মি, কোনো পুলিশ ঢুকতে পারে না। ওখানে প্রায় 40 বছর ধরে আমরা এই গেরুয়া পরে সব জায়গায় যাচ্ছি, ওখানকার মানুষের সেবা করছি 40 বছর ধরে। এখন তারা পড়াশোনা শিখেছে, এখন অনেকেই চাকরি করছে, অনেক কিছু করছে তারা দেশের জন্য। সেরকম অরুণাচল প্রদেশে আমরা প্রথম ওখানে শিক্ষা নিয়ে গেছি, প্রথমে অলং ডিস্ট্রিক্ট সিয়াঙ্গে, তারপরে ডিস্ট্রিক্ট তিরাপে আমরা ওখানে নর্থনগরে বিশাল বড় স্কুল, রেজিডেন্সিয়াল স্কুল চালাচ্ছি বহু বছর ধরে।
তারপরে এখন আরেকটা গভর্নমেন্ট বলছে ইস্ট কামিং ডিস্ট্রিক্টে, যেখানে সেপা, যেখানে সবথেকে মোস্ট ব্যাকওয়ার্ড এরিয়া, গভর্নমেন্ট নিজে কিছু করতে পারছে না। আমাদের কাছে কয়েকবার প্রার্থনা করে আপনারা কিছু করুন, আমরা কিছু করতে পারিনি, আপনারা আরেকটা স্কুল করুন, সেটা ওখানে করা হচ্ছে। তারপরে একমাত্র হাসপাতাল যেটা ওখানে স্টার্ট হয়েছিল অরুণাচল প্রদেশে, সেটা হচ্ছে ইটানগর, তখন নাম ছিল ওটা নিউ ইটানগর। ওখানে যখন স্টার্ট করা হয়েছিল মাত্র 45 জন ওখানে ছিল পপুলেশন। এখন আমাদের হাসপাতাল করার পরে ওখানে 1 ইঞ্চ কোথাও খালি পাবে না, সব জায়গায় দোকান, তারপরে বড় বড় অফিস, সব কিছু এখন হয়ে গেছে। এখন গভর্নমেন্ট এখানে ওখানে একটু হাসপাতাল করছে, কিন্তু সেটা ভালো চলছে না। চিফ মিনিস্টার অথবা যদি গভর্নর কিছু হয়ে যায়, ওদেরকে আমাদের কাছে চলে আসতে হবে। সেরকম দেশ বিদেশে আমাদের সব জায়গায় অনেক কাজ চলছে ইত্যাদি। এই কয়েক বছরের মধ্যে, 2-4 বছরের মধ্যে অনেকগুলো আশ্রম আমরা অধিগ্রহণ করেছি। যেমন বিদেশে আমরা করলাম আয়ারল্যান্ড, ডাবলিন, যেখান থেকে সিস্টার নিবেদিতা ভারতবর্ষে এসেছেন স্বামীজি কাজ করতে, ওখানে আমরা করেছি একটা আশ্রম, ডাবলিন আয়ারল্যান্ডে, নর্দার্ন আয়ারল্যান্ড। সেরকম করা হয়েছে আমাদের নিউজিল্যান্ডে, অকল্যান্ড, সব থেকে বড় শহরটা, ওখানে আমরা আশ্রম করলাম। সেরকম কানাডাতে একটা আগে ছিল টরন্টো, এখন আরেকটা আশ্রম করা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ভ্যাঙ্কুভার। নর্থ ইস্টে রিসেন্টলি আমরা করলাম, ডিগবয়তে করা হলো, তারপরে আরও কয়েকটা রায়গঞ্জ ইত্যাদি করা হলো। সেরকম 260 সেন্টার আমাদের চলছে ইত্যাদি। যে 260 সেন্টারের মধ্যে যেমন আমি বললাম, আমাদের অনেক প্রচার কাজ চলছে, এডুকেশনাল অ্যাক্টিভিটি চলছে, হেলথ অ্যাক্টিভিটি চলছে, রুরাল অ্যান্ড ট্রাইবাল অ্যাক্টিভিটি চলছে, তারপরে গরিব মানুষের সাহায্য করা, বিধবাদের, তারপর ছেলে মেয়েদের স্কলারশিপ দেওয়া, কী করে তারা নিজের পায়ে উপরে দাঁড়াতে পারে ইত্যাদি। স্বামীজি দেশ বিদেশে ঘুরে তিনি দেখলেন যদি ভারতবর্ষে আমাকে করতে হবে তাহলে ওদেরকে শিক্ষা দিতে হবে। প্রথমে উনি ভেবেছেন উনি শিকাগোতে যাবেন, আমেরিকাতে যাবেন, ওখান থেকে টাকা পয়সা নিয়ে ভারতবর্ষের মানুষের জন্য তিনি খরচা করবেন। কিন্তু যখন তিনি ইউরোপ আর আমেরিকা ঘুরলেন, দেখলেন ইন প্রপোর্শন টু স্প্রেড অফ এডুকেশন, দেখলেন ওখানে উন্নতি হয়েছে। সেই জন্য দেখলেন না, ভারতবর্ষে যদি আমাকে কিছু করতে হয় তাহলে শিক্ষা দিতে হয়, শিক্ষা। সেই জন্য আজকে রামকৃষ্ণ মিশনে আমরা শিক্ষা উপরে বেশি জোর দিচ্ছি। প্রত্যেক বছর প্রায় 350 কোটি টাকা, 450 কোটি টাকা আমরা খরচা করছি শুধু শিক্ষার জন্য। আমাদের স্কুল, কলেজ, তারপরে অরফানেজেস, ওখানে আমরা খরচা করছি। তারপরে এই যে বললাম প্রায় 14টা হাসপাতাল, 250টা ডিসপেন্সারি, তারপরে কয়েকটা আমাদের ওল্ড এজ হোম আছে, এটা উপরে 350 কোটি টাকা আমরা খরচা করছি। তারপরে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, তারপরে হচ্ছে পিকিউনারি হেল্প, তারপরে ট্রাইবাল ওয়েলফেয়ার ইত্যাদি, সব মিলিয়ে আমরা প্রায় 1200 কোটি টাকা প্রত্যেক বছর আমরা এটা করছি। সেই জন্যে নানাভাবে ওটা আমাদের কাজ চলছে। 1 মে 2022 থেকে আমরা রামকৃষ্ণ মঠ মিশনে 125তম বার্ষিকী পালন করছি ইত্যাদি। এটা সব জায়গায় দেশ বিদেশে এটা পালন করা হবে। সেই জন্য আপনাদের সাহায্যতা দরকার। দেখবেন আমরা অনেক কাজ করতে পারি ইত্যাদি, সব জায়গায় করতে পারি। একটা মানুষ বড় জোর 70 বছর 80 বছর বাঁচতে পারে, কিন্তু একটা অর্গানাইজেশন তার কাছে 125 কোনো ব্যাপারই নেই, এটা শৈশবকাল। আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ ভাবধারা, এটা 1500 বছর চলবে ইত্যাদি। সেই জন্য যতদিন আমাদের ত্যাগ, তপস্যা, ঠাকুরের প্রতি সে ভালোবাসা থাকবে, দেখবে এটা দীর্ঘকাল এটা চলবে, আর দেশ বিদেশে আমাদের অনেক কাজ চলবে। আমার মনে পড়ছে শ্রীরামকৃষ্ণদেব একদিন দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে বসে আছেন, তিনি শিশুদের সঙ্গে কথা বলছেন।
তখন কেশবচন্দ্র সেন ওখানে। এরপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব দেখছেন তো কোথায়, মা তো বললেন কিন্তু তারা আসছে না, তার পুরো বুকটা তার ব্যথা করতো। আর যখন সন্ধ্যার সময় যখন আরতি ঘন্টা পড়তো, তিনি কুঠি বাড়ি ছাদে উঠতেন আর তিনি সে ডাক দিতেন, কে কোথায় আছো তোমরা চলে এসো। সে ডাকে এমন একটা ভাইব্রেশন ছিল, এত বছর মানে 150 বছর প্রায় হয়ে গেল। দেখুন সে টানে আজকে আমরা এখানে লোক এসছি, দেশ বিদেশ থেকে কত লোক সে টানে এখনো আসছে। এটা চিরকালের জন্য এটা সে ভাইব্রেশন ঠাকুরে এটা থাকবে। এটা সেরকম একটা প্রত্যেক অবতার যখন ডাক দেন, তখন যে অবস্থা আমরা থাকি না কেন, দেখুন সব কিছু বাদ দিয়ে আমরা ওটা সারা দিই। সেই জন্য আমরা ঠাকুরের কাছে এসছি, আর আমাদের মন প্রাণ দিয়ে তার সেবা করতে হবে। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা কৃষ্ণনগর রামকৃষ্ণ আশ্রমে অধিগ্রহণ করলাম, কিন্তু আপনারা ভাববেন না ইয়া রামকৃষ্ণ দেব তিনি ভাববেন না আমার কাজটা সব শেষ, বাস আমি বাড়িতে গিয়ে এখন ঘুমিয়ে পড়ব, সেটা আপনারা করবেন না। যেমন আপনারা করছিলেন তার থেকে বেশি আপনার সামনে আসতে হবে। এখানকার যা কার্যক্রম থাকবে, পাঠ পুজো ইত্যাদি, সন্ধ্যা আরতি, আপনারা আসবেন, দেখবেন আপনাদের সেটা ভালো লাগবে ইত্যাদি। কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সঙ্ঘকে তৈরি করার জন্য কত চেষ্টা করেছেন। নিজে বলছে সে কুঠি বাড়ি থেকে যে ডাক দিলেন, তারপরে তার শিষ্যরা আসতে আরম্ভ করলো। তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে গেলেন, তখন নরেনকে বলছেন, নরেন শিখিয়ে দেবে, যখন ঘরে বাইরে হাঁক দেবে একটা চিরকুটের উপর তিনি লিখে তাকে দেখাচ্ছেন। বলছেন না আমার দিয়ে এটা হবে না, তিনি সেই চিরকুটটা ফেলে দিলেন। বলছেন তোমার হাড় পর্যন্ত করবে। আরেকবার নরেন ঠাকুরের কাছে এসছেন আর বলছেন, আমি সব সময় জানিস সমাধিতে ডুবে থাকি, আপনি আমাকে আশীর্বাদ করুন। ঠাকুর খুব বিরক্ত হয়ে গেছিলেন, বললেন কোথায় ভাবনা তুমি একটা বড় বৃক্ষের মতন হবে, আর তোমার ছত্র ছায়া হাজার হাজার লোক সে আনন্দ পাবে, সে ছায়া পাবে, আর তুমি নিজে মুক্তির জন্য তুমি চেষ্টা করছো। আরেকদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেনকে ডেকে তার যত সব উপলব্ধি ছিল তাকে তিনি ওটা ট্রান্সমিট করলেন, আর বলেন তোমার কালে এই যে তোমার স্পিরিচুয়াল এনার্জি এটা তোমাকে দিয়ে দিলাম, এটা দেখবেন তোমার খুব সাহায্য হবে। তখন স্বামীজি যেখানে যেখানে দেশ বিদেশে গেলেন, দেখছেন ঠাকুরের সে শক্তি দিয়ে তিনি সেটা কাজ করলেন। এবং শ্রী মা শারদা দেবীকে তিনি বললেন, যেটা আমি করেছি তোমাকে তার থেকে বেশি কাজ করতে। বললেন না আমি মেয়ে ছেলে আমি করতে পারবো, বলছে না তোমাকে করতে হবে। সেই জন্যে মা আমাদের সঙ্গ জননী, তিনি এখনও আমাদেরকে দেখাশোনা করছেন। তিনি আমাদের জন্য প্রার্থনা করেছেন। যখন বোধগয়াতে গেলেন, দেখছেন বুদ্ধিস্ট মনস্তিক তাদের কত যত্ন নেওয়া হচ্ছে সাধু ভিক্ষুকদের। এখন আমাদের ছেলেরা তারা বাড়ি বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা করছে, তাদের মাথার উপরে কোনো ছাদ নেই। তিনি ঠাকুরকে প্রার্থনা করলেন, না তুমি এদের জন্য তুমি কিছু ব্যবস্থা করো। সেই জন্য যা কিছু আজকে দেখছেন রামকৃষ্ণ মঠ মিশনে, এটা মায়ের আশীর্বাদে ইত্যাদি। সেই জন্য ঠাকুর, মা, স্বামীজি তিনজনে আশীর্বাদ আছে আমাদের। সেই জন্য একটু কিছু করলে দেখে অনেক কিছু আমরা ওটা করতে পারি। একদিন স্বামী অদ্বৈতানন্দজি, তার নাম ছিল বুড়ো গোপাল করে সবাই তাকে ডাকত, তিনি 12টা গেরুয়া বস্ত্র আর জপমালা কোথা থেকে নিয়ে এসলেন সাধুদের উনি দেবেন। ঠাকুরকে তিনি বলছেন এইটা আমি সাধুদের জন্য নিয়ে এসি। বলছি এই তো আছে এখানে, এই যে ভাবি সন্ন্যাসী বৃন্দ, তুমি এদিকে দাও,